হঠাৎই দিল্লি কাণ্ড কেন? একটা নাটকীয় পরিবেশ তৈরি হলো। পরিবেশ তৈরি হলো না বলে পরিবেশ তৈরি করা হলো। এর কারণ কি? এর রহস্যটা কি আছে? কেন তিনি হঠাৎ দিল্লি গেলেন? আজ এই বিষয়টা নিয়েই আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত, আর আমি প্রদীপ দাস। এসআইআর এর শুনানি কাজ 7 তারিখে শেষ হয়ে যাচ্ছে। তো তার মধ্যে হঠাৎ তিনি দিল্লি গেলেন কেন? এর কারণটা কি? আমার মনে হয় এর পেছনে কয়েকটি কারণ আছে। সেই কারণগুলো এক এক করে বলবো। তার একটা অন্যতম কারণ হচ্ছে এই আনন্দপুরের অগ্নিকাণ্ড। 27টা প্রাণ ঝলসে গেল, ঝলসে ছাই হয়ে গেল। 3-4 দিন ধরে মিডিয়াতে হইচই হলো এবং হইচইয়ের ফাঁকেই হঠাৎ জানা গেল তিনি দিল্লি যাচ্ছেন। ফলে একদিকে আনন্দপুরের অগ্নিকাণ্ডের খবর আর তার দিল্লি যাওয়ার খবরের দুটোই সমান গুরুত্ব পেল। ভাবুন তো, 27টা মানুষ একটা বন্ধ ঘরে আগুনে পুরো ঝলসে গেল। লোকগুলো কত অসহায় অবস্থায় তাদের প্রাণ ত্যাগ করতে বাধ্য হয়েছে, পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু বিরোধী দলগুলো তেমন হইচই করতে পারেনি, আর তিনিও তেমন কোনো প্রতিক্রিয়াও জানাননি। বাড়ি থেকে মেরে কেটে যেদিক দিয়ে যাওয়া যাক না কেন, মাত্র 10 কিলোমিটার দূরে, কিন্তু সেখানে তিনি যাননি। অথচ প্রতীক জৈনের বাড়িতে তিনি লোক লস্কর নিয়ে ছুটে গিয়েছিলেন, কেননা ভাইপোকে বাঁচাতে হবে। আর যে মানুষগুলো বেঘরে প্রাণ দিল, যাদের আত্মীয় স্বজনের বুক ফাটা আর্তনাদ আকাশ বাতাস ভারী করে তুলেছে, তাদের জন্য তিনি ছুটে গেলেন না কেন? তারা তো বাঙালি ছিল। তিনি বাঙালি নিয়ে এত কথা বলেন, বাঙালি অস্মিতার কথা বলেন, বাঙালিদের ওপরে নির্যাতন হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে। কারণ কর্ণাটক, তামিলনাড়ু, ছত্তিশগড়ে হলে তিনি টু শব্দটি করেন না। তো তার রাজ্যে যখন এতগুলো বাঙালি ঝলসে গেল, তখন তিনি সেখানে গেলেন না কেন? অমিত শাহ বলেছেন যে এরা যদি অনুপ্রবেশকারী হতো, মানে দিদির দুধেল গাই হতো, তাহলে কি দিদি চুপচাপ করে থাকতে পারতেন? আসলে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে, এই কাণ্ড থেকে ভোটের মুখে মানুষের নজর ঘুরিয়ে দেওয়া ছিল তার উদ্দেশ্য। বিরোধী দল তেমন কিছু করতে পারল না। তিনি যদি ধরুন বিরোধী দলে থাকতেন আর যদি এই কাণ্ড হতো, তাহলে তো তিনি ওখানে মাচা বেঁধে বসে যেতেন। কিন্তু আমাদের রাজ্যের কোনো বিরোধী দলই তেমন কোনো আন্দোলন গড়ে তুলতে পারেননি। তা সত্ত্বেও সংবাদ মাধ্যমে ফলাও করে আনন্দপুর কাণ্ডের এই প্রচার থেকে দৃষ্টি ঘোরাতেই তিনি শেষ মুহূর্তে দিল্লি গেলেন। কারণ তিনি জানতেন যে এসআইআর তো 7 তারিখে শেষ হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি। এই সময় গিয়ে কিছু লাভ হবে না, কারণ তিনি গোটা 6 চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে, তার কোনো উত্তর পাননি। নির্বাচন কমিশন তার কাজ চালিয়ে যাচ্ছে। ফলে সেখানে গিয়ে যে কোনো লাভ হবে না সেটা তিনি জানতেন। তার সত্ত্বেও তিনি গেছেন এবং গিয়ে কি করলেন? কাল সকাল থেকেই নাটকের শুরু হয়ে গেল। তিনি তো একা যাননি,
তিনি প্রায় 100 লোককে নিয়ে গেছেন, আরও তাদের রাখা হয়েছে বঙ্গভবনে। তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এসআইআরের নোটিশ পেয়ে মারা গেছেন, তাদের আত্মীয় পরিজন রয়েছে। কিছু বিএলও যেমন কাজ করার সময় যারা মারা গেছেন বিভিন্ন কারণে, তাদের পরিবারের কেউ গেছেন। আবার যে ভোটার লিস্ট টাঙানো হয়েছে, কিছু ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে, তাদেরও নিয়ে গেছে। দেখুন, এত বড় একটা কাজ, কোটি কোটি ভোটার নিয়ে কাজ, সেখানে দুই একটু ভুল ত্রুটি থাকতেই পারে, সেগুলো পরে সংশোধন করা হবে। কিন্তু এটাও ভাবার কথা যে এই কাজগুলো করেছে কারা? এই কাজগুলো করেছে হচ্ছে বিএলওরা। আবার বিএলওদের সঙ্গে সহযোগিতায় ছিল বিএলএরা। তাহলে একজন জীবিত ভোটারকে কি করে মৃত ভোটার দেখানো হলো? আসলে প্রথম থেকেই ঠিক করা ছিল যে এই নিয়ে একটা হইচই করা হবে। তো সেই হইচইয়ের একটা পরিবেশ তৈরি করার জন্যই কিছু ত্রুটি রাখা হয়েছে। এসআইআর যখন শুরু হয়নি, তখন আমাকে একজন অনাবাসী ফোন করেছিলেন, বলেছিলেন পশ্চিমবঙ্গে কি এসআইআর হবে? বিহারে তো হয়ে গেল, এখানে বোধহয় করতে দেবে না। আমি বলেছিলাম যে দেখুন, এটা একটা সাংবিধানিক বিধিবদ্ধ ব্যবস্থা, এটা হবেই। উনি বললেন না, মমতা ব্যানার্জি করতে দেবে না। আমি বললাম দেখুন, ওনাকে আমি যতটা চিনি, আমি 95 সাল থেকে ওনাকে চিনি। সেই সময় প্রতিদিন সাংবাদিকতার সূত্রে ওনার বাড়িতে আমি গেছি, এবং দীর্ঘ সময় ধরে আমি যতটা ওনাকে চিনি, উনি হইচই করবেন, কিন্তু এটা উনি বাধা দেবেন না। তাই হলো, প্রথমে তিনি বললেন এসআইআর হতে দেব না, তারপর যথারীতি চালু হয়ে গেল। তারপরেই যখন লিস্ট টানানো হলো, তারপর থেকেই তার ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা শুরু হলো। মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে, এইটা নিয়ে হইচই করা হলো। আসলে যে হয়রান করার জন্যে ব্যবস্থা আগেই করে রাখা হয়েছিল বিএলওদের দিয়ে, কারণ এই বিএলওরা সবই তার কর্মচারী। তো তাদের চাপ দিয়ে বিভিন্নভাবে কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি রাখা হয়েছিল। জয় গোস্বামী মতো একজন কবি, তার ক্ষেত্রেও ত্রুটি রাখা হয়েছে। কাকুলি ঘোষ দস্তিদার এমপি, তারও ফর্মে ত্রুটি রাখা হয়েছে। বিএলওরা কি জানতো না? তো জেনে শুনেই এই ত্রুটিগুলো রাখা হয়েছে। আর লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেক্ষেত্রে আমাদের বাড়িতেও এরকম কিছু ত্রুটি ছিল, কিন্তু বিএলও এসে কাগজ নিয়ে চলে গেছে, আমাদের বাড়ির কাউকে যেতে হয়নি। বিএলওদের দায়িত্বও দেওয়া হয়েছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিএলওরা সেই দায়িত্ব পালন করছেন না। ফলে মানুষকে সামান্য ত্রুটির জন্যেও সেখানে যেতে হচ্ছে। আসলে এই যে যাতে যায় তার ব্যবস্থা করা হয়েছে এবং হইচই করা হবে, এবং সেটাই তিনি দিল্লিতে গিয়ে করলেন আনন্দপুর কাণ্ডটাকে চাপা দেওয়ার জন্য। আমাকে যিনি অনাবাসী ফোন করেছিলেন, তাকে আমি একটা বলেছিলাম যে হইচই তিনি করবেন, তার কারণ হচ্ছে তিনি দেখাবেন যে মুসলমান ভোটারদের পাশে তিনি আছেন। কারণ এসআইআর হলে একটা বড় অংশের অনুপ্রবেশকারী, তাদের নাম বাদ যাবে, কারণ তারা যথাযথ নথি দিতে পারবেন না। তাই হয়েছে। ফলে তিনি একদিকে হইচই করছেন, অন্যদিকে এসআইআরের কাজ চলছে। কিন্তু হঠাৎ দিল্লি গেলেন কেন? দিল্লি যাওয়ার মূল কারণ হচ্ছে এই আনন্দপুরের ঘটনাটাকে চাপা দেওয়া, তিনি চাপা দিতে পেরেছেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই ইস্যুটাকে একটা জাতীয় স্তরে প্রচার পাওয়া, এটা ছিল তার দ্বিতীয় ইস্যু। সেই জন্যে কালকে সকালেই তিনি কি করলেন? হঠাৎ তিনি বঙ্গভবনে এসে হাজির হলেন, কিনা পুলিশ ঘিরে ফেলেছে বঙ্গভবন। আরে বাবা, 100-র উপরে মানুষকে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে যাওয়া হয়েছে, তারা
কারা কি তাদের পরিচয় সেগুলো তো সরকারকে জানানো হয়নি। দিল্লির সরকার, সে তো ব্যবস্থা করবে, নিরাপত্তাজনিত কারণ তো থাকতেই পারে, যে কোনো মুহূর্তে হতে পারে, তাদের উপরে হামলা হতে পারে, তারাও কিছু কাণ্ড ঘটিয়ে দিতে পারে। সেই জন্যে বঙ্গভবনের বাইরে ব্যারিকেড করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছিল। কিন্তু তিনি ছুটে এলেন, সঙ্গে আবার কি নিয়ে এসছেন? একটা সাউন্ড বক্স, যেন আগের থেকেই তৈরি ছিল পরিবেশ। সাউন্ড বক্স নিয়ে এলেন, তিনি মাইক্রোফোন ধরে হইচই শুরু করে দিলেন এবং কোথায় নেমে গেলেন। বললেন তিনি কাপড় পাল্টানোরও সুযোগ পাননি। কি অবস্থা! এই জায়গায় তাকে নামতে হয়েছিল। কেন তিনি সুযোগ পাননি? কারণ পুলিশ তো বঙ্গভবনের ভেতরে ঢুকে কোনো তল্লাশি করেনি, তেমন কোনো ভিডিও ফুটেজও তিনি আনতে পারেননি, তো দেখাতে পারেননি। তা সত্ত্বেও তিনি ওটা করলেন। আসলে টোটালটাই একটা পরিকল্পিত চিত্রনাট্য। সেটাই তিনি সকালে করলেন। এরপর বিকেলে তিনি গেলেন নির্বাচন কমিশনের দপ্তরে। সেখানে যাদের নিয়ে গেলেন 12 জন, বেছে বেছে তাদের নিয়ে গেছিলেন। কারো এসআইআরের চলাকালীন নোটিশ পেয়ে তার আত্মীয় মারা গেছেন, কোনো বিএলও পরিবারের সদস্যকে নিয়ে গেছেন, সেই বিএলও কাজের সময় মারা গেছেন, আর ত্রুটির জন্যে মৃতের তালিকায় নাম উঠেছে এমন কয়েকজনকে নিয়ে গেছিলেন 12 জন। আর তিনি ছিলেন ভাইপো আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এই 15 জন। তিনি কিন্তু জানতেন ওখানে গিয়ে কোনো কাজ হবে না, কিন্তু দৃষ্টিটাকে ঘুরিয়ে দিতে হবে এবং এটাকে জাতীয় স্তরে একটা রূপ দিতে হবে, তাই তিনি সেখানে গেলেন। গিয়ে তিনি তারপর বেরিয়ে এলেন, বললেন নির্বাচন কমিশন তার সঙ্গে অভদ্র আচরণ করেছে, দুর্ব্যবহার করেছে, তাকে অসম্মান করেছে। আসলে গত 15 বছর ধরে তিনি পশ্চিমবঙ্গে যেভাবে সরকার চালাচ্ছেন, তাতে আমলাদের সঙ্গে তিনি যে ব্যবহার করেন, তাদের নাম ধরে ডাকেন, প্রকাশ্য সভায় মাইক্রোফোনে তাদের নাম ধরে ডেকে নেন, তিনি ভেবেছিলেন নির্বাচন কমিশনারও ঠিক সেরকমই আচরণ করবেন, হ্যাঁ ম্যাডাম করবেন। কিন্তু তিনি একজন দুদে আইএএস অফিসার, তিনি তাকে সেইভাবে পাত্তাই দেননি। এক প্রকার বলতে গেলে তাকে উপেক্ষাই করেছেন, উত্তর দিয়েছেন কিন্তু গুরুত্ব দেননি। তিনি বেরিয়ে এসে কি বললেন? তিনি বেরিয়ে এসে বললেন এরকমের নির্বাচন কমিশনারকে তিনি আজ পর্যন্ত দেখেননি। তিনি দিল্লিতে বহু বছর রাজনীতি করেছেন, কিন্তু এরকম অহংকারী লোককে তিনি দেখেননি। তিনি নাকি তার প্রশ্নের উত্তর দেননি। তো একটা হইচই হলো। আজ এটাকে জাতীয় স্তরের সাংবাদিকদের কাছে তুলে ধরার জন্য তার দ্বিতীয় পদক্ষেপ ছিল। তিনি যাদের নিয়ে গেছিলেন সেই সব লোকজন হাজির করলেন। তার 3টে সাংবাদিক সম্মেলন ছিল। সাধারণত কি হয় যে সাংবাদিকরা বসে থাকে এবং নির্দিষ্ট সময়ে বা তার কিছু পরে তিনি আসেন। আজ দেখা গেল তিনি সাংবাদিক সম্মেলনের আধ ঘন্টা আগেই সেখানে পৌঁছে গেছেন এবং যাদের তিনি সাংবাদিকদের সামনে হাজির করবেন তাদের আগের থেকেই গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে, গায়ে সেই কালকের মতোই কালো চাদর জড়িয়ে বসিয়ে রেখেছেন, হাতে একটা করে প্ল্যাকার্ড ধরিয়ে দিয়েছেন। তার চোখে মুখে একটা উৎকণ্ঠা ছিল। হয়তো ভাবছিলেন সাংবাদিকরা আসবে তো, এলে কতজন আসবেন, কারণ গতকাল খুব বেশি সাংবাদিক যাননি। তিনি এটাকে জাতীয় স্তরে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ততটা তিনি পাননি। বিশেষ করে বাংলার সংবাদ মাধ্যমগুলোই সেটা ফলাও করে দেখিয়েছে। আর একটা কথা যেটা হচ্ছে, তিনি জাতীয় স্তরে হইচই করতে গেলে
এই এসআইআর তো তামিলনাড়ুতে হচ্ছে, কেরালাতেও হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে। উত্তরপ্রদেশ বাদ দিলাম, বিজেপি শাসিত রাজ্য। তামিলনাড়ু, কেরালা, তাদেরও এসআইআর নিয়ে কিছু ক্ষোভ বিক্ষোভ রয়েছে, কিন্তু তারা তো তার সঙ্গে সাথ দেননি। যে অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেই অরবিন্দ কেজরিওয়াল তার সঙ্গে দেখা করেন, বৈঠক করেন, কিন্তু কেউ তো আসেনি। অখিলেশ যাদব, যিনি কলকাতায় এসে ঘুরে গেলেন, দিল্লিতে তিনি যখন আন্দোলন করতে গেলেন, অখিলেশ যাদবও তো আসেনি। আসলে তিনি সর্বভারতীয় স্তরে একা পড়ে গেছেন। কারণ সবাই এটা বোধহয় বুঝে গেছে যে ভোটার তালিকায় অনেক ত্রুটি বিচ্যুতি আছে, অতএব এসআইআরটা সম্পূর্ণ হওয়া উচিত। তাতে কিছু ত্রুটি থাকতেই পারে, কিন্তু এইভাবে তা নিয়ে হইচই করার কোনো মানে হয় না। তাই তারা দিদির পাশে দাঁড়াননি। আজকে সাংবাদিক সম্মেলনেও এক সাংবাদিক সেই প্রশ্নটাই করে ফেলেছিলেন যে তারা তো আসেননি। তিনি উত্তর দিলেন যে এটা আমরা নিজেরাই লড়ছি, আমাদের বাংলার জন্য লড়ছি। আসলে বলার কিছু নেই, কারণ তার এই আন্দোলনে, এই নাটকে কেউ তার পাশে নেই। তিনি একা হয়ে গেছেন এবং তিনি জানতেন এটা হবে, কিন্তু এই আনন্দপুরের ঘটনা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া তার একটা অন্যতম উদ্দেশ্য। দ্বিতীয়, মুসলিম সমাজের কাছে একটা বার্তা দেওয়া। তিনি তো এসআইআর বন্ধ করতে পারেননি, কিন্তু তাদের বার্তা দিচ্ছেন, দেখো আমি শেষ চেষ্টাটা করলাম। আর তার পাশাপাশি তিনি আরও একটা কাজ করলেন। কি করলেন? তিনি ভাইপোকে জাতীয় স্তরে তুলে ধরার চেষ্টা করলেন। কদিন আগেই অমিত শাহ এসে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা হচ্ছে ভাইপোকে মুখ্যমন্ত্রী করা। অমিত শাহ ভারতের বর্তমান সময়ের চাণক্য বলে পরিচিত, তো তার কাছে নিশ্চয়ই খবর থাকা স্বাভাবিক। তিনি এই কথাটা বলে গেছিলেন প্রকাশ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে মুখ্যমন্ত্রী করার পরিকল্পনা করছে। গতকাল কি দেখলাম? গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো সাংসদ বা নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন না। আজ যখন তিনি সাংবাদিক সম্মেলন করলেন, তখন তার পাশে একমাত্র ভাইপোই ছিল। তিনি নিজেই অভিষেককে এগিয়ে দিলেন কিছু বলার জন্যে। অভিষেক বললেন, এবার অভিষেক তো যখন বলেন তিনি তো টানা বলে যান। যখন তিনি টানা বলছেন, তখন আবার পিসি মাঝখান থেকে ধরে নিচ্ছেন, মানে ভাইপোকে তৈরি করা। তো তার সেই উদ্দেশ্যটা সফল হয়েছে। প্রথম আনন্দপুর কাণ্ড, দ্বিতীয় হচ্ছে জাতীয় স্তরে এটাকে নিয়ে যাওয়া, আর তৃতীয় হচ্ছে সংখ্যালঘুদের একটা বার্তা দেওয়া। আসলে তিনি বুঝে গেছেন এবার অবস্থা খুব খারাপ আছে। তাই একজন সাংবাদিক যখন জিজ্ঞেস করলো যে আপনারা এবার কত আসন পেতে পারেন, তিনি একটু ভেবে নিয়ে বললেন যে আমি তো জ্যোতিষী নই, তবে আমরা বেশিই পাবো। কত বেশি সেটা বললেন না, অথচ তিনি রাজ্যে চিৎকার করে এতদিন বলেছেন কত পাবেন। ভাইপো বলছেন গতবারের থেকে একটা হলেও বেশি পাবেন। মনোবল ভেঙে গেছে এবং সেটা আজ তার সাংবাদিক সম্মেলনের আগের মুহূর্তে তার ভেতরে যে উৎকণ্ঠা ছিল সেটা দেখেও বোঝা গেছে আসলে চাপে পড়েছেন। এই চাপ থেকে বেরোনো খুব কঠিন। নমস্কার। আমার প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।